ঢাকার সকালটা ছিল অদ্ভুত শান্ত। চারপাশে যেন এক ধরনের কুয়াশা ঝুলে আছে, অথচ মানুষের মুখে মুখে অস্থিরতার ছাপ। ট্র্যামের ঘণ্টি বাজে, রিকশার ভিড় বাড়ে, বাজারে হকারদের ডাক শোনা যায়। তবু এই কোলাহলের ভেতরে একটা প্রশ্ন যেন সবাইকে কুড়ে কুড়ে খাচ্ছে, সত্যিই কি বাংলার জায়গা থাকবে এই দেশে? পাকিস্তান সৃষ্টির মাত্র কয়েক বছর পার হয়নি, অথচ ঘোষণা এসেছে রাষ্ট্রভাষা হবে উর্দু। ঢাকার তরুণেরা যেন এই সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছে না। বিশ্ববিদ্যালয়ের বারান্দায় বসে ছাত্ররা প্রতিদিনই এ নিয়ে আলোচনা করে। রফিক, ইতিহাসের ছাত্র, কাপা কণ্ঠে বন্ধুদের বলে ওঠে, আমাদের বই, আমাদের কবিতা, রবীন্দ্রনাথ, নজরুল সব কি তবে মুছে যাবে? যদি ভাষা মুছা যায়, আমরা আর থাকব কিসের মতো? তার পাশে বসা সালাম, গ্রামের সাধারণ ছেলে, খাতার পাতায় লিখছে, আমি স্বপ্ন দেখি গ্রামে ফিরে গিয়ে শিশুদের পড়াব, কিন্তু ভাষা যদি না থাকে আমি শেখাব কি? বরকত, যে সংসার চালাতে টিউশনি করে, কথা কেটে বললে, এটা শুধু ছাত্রদের লড়াই না, কৃষক, দোকানদার, মজুর সবাই এর সঙ্গে জড়িত। আমাদের শিকড়টাই যদি কেটে দেয়, আমরা সবাই নিঃস্ব হয়ে যাব। ঢাকার গলির ভেতরেই বাস করে দেশভাগে সব হারানো এক পরিবার। গোপালগঞ্জ থেকে আসা হরিপদ দাস একসময় ছিলেন স্কুল শিক্ষক, এখন দিনমজুর। তার মেয়ে লীলা ক্লাস 10-এ পড়ে। কেরোসিন ল্যাম্পের আলোয় এক রাতে বাবা মেয়েকে বললেন, আমাদের জমি গেছে, ঘর গেছে, যদি ভাষাও হারাই তবে আমরা আর কারা হব? লীলা গলা শুকিয়ে আসা স্বরে জবাব দিল, বাবা, শুনেছি বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা প্রতিবাদ করছে, আমি যদি বড় হতাম আমিও যেতাম। হরিপদ কিছু না বলে মেয়ের মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তটা যেন প্রতিটি শরণার্থী পরিবারের যন্ত্রণা হয়ে রয়ে গেল। পল্টন ময়দানে তখন প্রায়ই সভা বসত, হাজারো মানুষ ভিড় জমাত। সবার মুখে একটাই দাবি, বাংলা চাই। এক বৃদ্ধ শিক্ষক মীর মকবুল হোসেন ছিলেন সেই জনসমুদ্রের অংশ। বহু বছর পর তিনি স্মৃতিচারণা করে বলেছিলেন, তরুণ ছেলেরা আগুনের মতো কথা বলছিল। তারা বলত, আমরা রক্ত দেব, তবু বাংলাকে মুছতে দেব না। তখনও বুঝিনি তারা সত্যিই একদিন রক্ত দিবে। কিন্তু সরকারের দমননীতি ছিল ভয়ঙ্কর। এক বিকেলে ছাত্ররা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। সাধারণ মানুষ করতালি দিচ্ছিল। হঠাৎ পুলিশ লাঠি হাতে ঝাঁপিয়ে পড়ে। কেউ পড়ে গেল, কারো জামা ছেড়ে গেল। সালাম দৌড়াতে দৌড়াতে চিৎকার করল, আমাদের ভাষা, আমাদের অধিকার। চায়ের দোকানে বসা শ্রমিকরা দৃশ্যটা দেখে নিজেরাই বলে উঠল, এটা শুধু ছাত্রদের লড়াই না, এ লড়াই আমাদের সবার। বাড়িতে ফিরে বরকতকে মা ধমক্কালেন, কেন এত রাতে ফিরিস? যদি তোকে ধরে ফেলে? বরকত মায়ের হাত চেপে ধরে বলল, মা, ভয় পাস না, আমি লড়ছি শুধু নিজের জন্য না, তোর মুখের ভাষার জন্যেও। মায়ের চোখে জল চলে এলো, তবে বুকের ভেতর অদ্ভুত এক গর্বও জমল। রাতের বেলা হোস্টেলের ঘরে মোমবাতির আলোয় ছাত্ররা গোপন বৈঠক করত। কাগজে লিখত শপথ, আমরা প্রতিজ্ঞা করছি, রাষ্ট্রভাষা বাংলার জন্য আমরা জীবন দেব, কিন্তু পিছু হটব না। কেউ কবিতা আবৃত্তি করত, যতই বাধা আসুক, ভাষা হবে মুক্তির মন্ত্র। ঢাকার রাত, এক গলির ভেতরে শরণার্থী পরিবার ঘুমিয়ে আছে মশারির তলায়। বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে ছাত্রদের ছোট্ট মিছিল, তাদের কণ্ঠে প্রতিধ্বনি, রাষ্ট্রভাষা বাংলা চাই। মশারির ভেতর ছোট্ট শিশুটি ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে, বাংলা, বাংলা। ক্যামেরা ধীরে ধীরে আকাশের দিকে উঠে যায়। তারার আলোয় ভেসে ওঠে এক অদৃশ্য শপথ, এই লড়াই থামবে না। ঢাকার ফেব্রুয়ারির হাওয়া তখন অন্যরকম। হিমেয়ার শীত প্রায় কেটে গেছে, তবু বাতাসে কেমন অস্থিরতার গন্ধ। রাজপথে গোপন ফিসফিসানি, আড্ডার টেবিলে চাপা উত্তেজনা, সব মিলে শহরটা যেন এক অদৃশ্য বিস্ফোরণের দিকে এগোচ্ছে। খবর এসেছে সরকার কঠোরভাবে ১৪৪ ধারা জারি করেছে, কোথাও মিছিল করা যাবে না। কিন্তু ছাত্রদের বুকের ভেতর যেন আগুন জ্বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হস্টেল কক্ষে রাতের অন্ধকারে বসে আছে রফিক, সালাম, বরকত, জব্বার আর অনেক তরুণ। মোমবাতির আলোয় তাদের চোখ জলজল করছে। রফিক টেবিলে হাত চাপড়ে দিয়ে বলল, দেখো ভাইরা, ওরা আমাদের কণ্ঠরোধ করতে চায়, কিন্তু আমরা যদি চুপ করে থাকি তবে একদিন বাংলা বই, বাংলা গান সব মুছে যাবে। আমি রাজি আছি কারাগারে যেতে, রাজি আছি রক্ত দিতে, কিন্তু হাল ছাড়ব না। সালাম, যে গ্রাম থেকে এসেছে, শান্ত কণ্ঠে যোগ করল,
আমার মা চিঠি লিখেছে, রাজনীতি ছেড়ে দে, কিন্তু আমি কিভাবে ছাড়ব? আমি তো ওর সাথেই কথা বলি বাংলায়। সেই ভাষা যদি বেঁচে না থাকে, তবে আমিও বাঁচব কিভাবে? বরকত চুপ করেছিল এতক্ষণ। এবার সে মুখ তুলল। আমার সংসারটা পুরোপুরি আমার উপরে নির্ভরশীল। মা জানে না আমি এভাবে জড়িয়ে পড়েছি, কিন্তু আমি জানি, মা যদি জানত, সেও বলত, যা, শহীদের পথেই চল। সেই রাতের বৈঠকে তারা ঠিক করল ২১ ফেব্রুয়ারি তারা রাজপথে নামবে, ১৪৪ ধারা ভেঙে। কেউ বলল, পুলিশ লাঠি মারবে, গুলি চালাবে। আরেকজন উত্তর দিল, আমরা ভয় পাই না, বাংলা যদি না থাকে আমরা কেন বাঁচব? ২০ ফেব্রুয়ারি রাত, শহর থমথমে। দোকানপাট আগেভাগেই বন্ধ হয়ে গেছে। গলিপথে ফিসফিস করে চলছে খবর, আগামীকাল কিছু হতে চলেছে। পুরনো ঢাকার এক বাড়িতে বসে এক শরণার্থী পরিবার রেডিওর শব্দ শুনছিল। খবর শোনার পর বৃদ্ধ বাবা হরিপদ দাস মেয়ে লীলাকে বললেন, কাল হয়তো শহরে গণ্ডগোল হবে, সাবধানে যাস স্কুলে। লীলা ফিসফিস করে জবাব দিল, বাবা, যদি ওরা পথে নামতে পারে, তবে আমরা কেন চুপ করে থাকব? হরিপদ চুপ করে গেলেন, কিন্তু বুকের ভেতর কাঁপতে থাকা ভয় তিনি কোনোভাবেই মুছতে পারলেন না। ২১ ফেব্রুয়ারি সকাল, ঢাকা শহর জেগে উঠল এক নতুন চেহারায়। পুলিশ টহল দিচ্ছে, রাস্তায় কাঁটাতারের বেড়া টানা, প্রতিটি মোড়ে বন্দুকধারী পুলিশ দাঁড়িয়ে। তবু মিছিল শুরু হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে। ছেলেরা স্লোগান দিচ্ছে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। মানুষের ভিড় বাড়তে থাকল। দোকানদার, রিকশাওয়ালা, এমনকি পথের ধারে দাঁড়ানো সাধারণ মানুষও স্লোগানে যোগ দিল। কিন্তু খুব বেশিক্ষণ যায় না। পুলিশের বাঁশি শব্দ শোনা যায়, লাঠি হাতে দৌড়ে আসে দলবল, ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে, চোখ জ্বালিয়ে দেয় টিয়ার গ্যাস। কেউ পড়ে যায়, কেউ রক্তাক্ত হয়, তবু তারা থামে না। সালাম চোখ মুছে দাঁড়িয়ে উঠে আবার স্লোগান দিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, চোখে জল চলে আসে। মিছিল ঠেলে ঠেলে এগিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজের সামনে। সূর্যের আলো তখন নরম, কিন্তু বাতাস ভারী হয়ে আছে। হঠাৎ কর্কশ গর্জনের মতো শব্দ, গুলি ছোড়া হল। মানুষ দৌগাতে লাগল চারদিকে, কেউ লুটিয়ে পড়ল। রফিক বুকের ভেতর হাত চেপে ধরে হোঁচট খেয়ে পড়ল। বরকত ছুটে গিয়ে ধরতে গেল, কিন্তু তাকেও গুলিবিদ্ধ করল। জব্বার হাঁটার শক্তি হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সালামের সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল মুহূর্তেই। চারপাশে শুধু আর্তচিৎকার, ওরা মেরে ফেলছে আমাদের ভাইদের, রক্ত দিয়েছে, রক্ত দিয়েছে। ঢাকা মেডিকেলের সিঁড়িতে শহীদদের নিথর দেহ পড়ে রইল। কেউ কাঁদছে, কেউ ফুল ছিঁড়ে এনে বুকে রাখছে। এক মা দৌড়ে এসে ছেলের নিথর শরীর জড়িয়ে ধরে হাহাকার করে উঠলেন, তুই বলেছিলি দেরি হলে অপেক্ষা করিস মা, আমি তো অপেক্ষা করছিলাম। আকাশ যেন মুহূর্তেই আরও ধূসর হয়ে গেল। ২২ ফেব্রুয়ারি সকালে শহর ভরে গেল শোকে, অথচ সেই শোকই রূপ নিল আগুনে। হাজারো মানুষ লাশের মিছিলে যোগ দিল। রাস্তা জুড়ে ধ্বনিত হল স্লোগান, আমরা রক্ত দিয়েছি, এবার বাংলা রাষ্ট্রভাষা হবেই। সাধারণ দোকানি, শ্রমিক, রিকশাওয়ালা, ছাত্র, শিক্ষক সবাই কাঁধে তুলল শহীদের রক্তাক্ত দেহ। যে শহর গতকাল নীরব ছিল, আজ সে শহর আগুনে জ্বলছে। সেই দিন থেকে ঢাকার রাস্তায় প্রতিটি পদক্ষেপ এক একটা প্রতিজ্ঞা হয়ে উঠল। ছাত্ররা নিজের হাতে অস্থায়ী শহীদ মিনার বানাল মেডিকেলের সামনেই। বাঁশ, ইট, কাদা যা পেয়েছে তাই দিয়ে দাঁড় করাল এক স্মৃতিস্তম্ভ। মায়েরা কালো শাড়ি পরে এসে ফুল দিলেন, ছোট ছোট শিশুরাও নত হয়ে দাঁড়াল। সবার চোখে একটাই অভিব্যক্তি, আমাদের শহীদদের রক্ত বৃথা যাবে না। রাত নামার সময় লালচে আকাশের নিচে ঢাকার অলিগলিতে মানুষ ফিসফিস করে বলছিল, আজ রক্ত ঝরেছে, কিন্তু এই রক্তই একদিন বাংলাকে জয় করবে। আরেক শরণার্থী মা, যিনি দেশভাগে সব হারিয়েছেন, ছেলেকে জড়িয়ে ধরে শুধু বললেন, তুই দেখিস বাবা, বাংলার জয় হবেই। শহরের আকাশে সেদিন অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে লুকিয়েছিল লক্ষ কণ্ঠের গর্জন।
এই লড়াই আর থামবে না। ঢাকার আকাশে তখন এক অদ্ভুত ভার। ফেব্রুয়ারির সেই কালো দিন পার হয়ে গেছে, কিন্তু রাস্তাঘাটে এখনও রক্তের দাগ লেগে আছে। মানুষ হেঁটে যায়, পায়ের নিচে শুকনো রক্তচিহ্ন দেখে থমকে দাঁড়ায়। বাতাসে শোকের গন্ধ, অথচ সেই শোকই যেন ধীরে ধীরে এক অদম্য শক্তিতে রূপ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, মেডিকেল কলেজের সামনে, জগন্নাথ কলেজের গেটের কাছে যেদিকেই তাকানো যায় শুধু শোকার্ত মানুষ। তবু তাদের চোখে চোখে জ্বলছে প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞাই হয়ে উঠছে নতুন আন্দোলনের বীজ। 22 ফেব্রুয়ারি ভোরে শহীদদের লাশ ঘিরে বিশাল জনসমুদ্র। পুরুষ, নারী, শিশু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। কেউ কাঁদছে বুক চাপড়ে, কেউ নিথর দেহের দিকে তাকিয়ে চুপচাপ হাত তুলে দোয়া করছে। রফিকের মা বারবার ছেলের মুখে হাত বুলিয়ে বলছেন, তুই তো বলেছিলি বই শেষ করবি, অথচ আমায় বইয়ের গল্প না শুনিয়েই চলে গেলি। বরকতের ছোট ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে কান্দে বলছে, ভাইয়া তুমি না থাকলে আমি কে? কিন্তু এই কান্নার ভেতরেই হঠাৎ মানুষের কণ্ঠ গর্জে উঠল, রাষ্ট্রভাষা বাংলা চাই। একবার, দুবার, তারপর যেন সারা শহর কাঁপিয়ে ওঠা স্লোগান। লাশের মিছিল রওনা হল। কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষ এগিয়ে যাচ্ছে। সবার চোখে জল, অথচ মুখে দৃঢ়তা। কেউ ফুল ছুঁড়ে দিচ্ছে, কেউ মাটিতে নেমে পড়ছে। সেই মুহূর্তে ঢাকা শহর আর কেবল শহর নয়, সে যেন পরিণত হল এক বিশাল পরিবারে, যেখানে সবার ভাই শহীদ, সবার বুকেই একই ক্ষত। পুলিশ ভয় দেখাতে চাইল, রাস্তা আটকাল, কিন্তু জনতার ঢেউ থামানো গেল না। রিকশাওয়ালারা বিনা ভাড়ায় লাশ বহন করল, দোকানিরা দোকান বন্ধ করে মিছিলে যোগ দিল। এক বৃদ্ধ শ্রমিক মিছিলের ভেতর হাঁটতে হাঁটতে বলে উঠল, আমার জীবনে অনেক অন্যায় দেখেছি, কিন্তু আজকের রক্ত না গেলে কিছুই বদলাবে না। দিন কেটে গেল, কিন্তু ক্ষোভ থামল না। 23 ফেব্রুয়ারি দুপুরে ছাত্ররা সিদ্ধান্ত নিল তারা শহীদদের স্মৃতিতে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করবে। হাতে বাঁশ, ইট, কাদা যা পাওয়া গেল তাই দিয়ে দাঁড় করানো হল অস্থায়ী শহীদ মিনার। গরমে ভিজে যাওয়া কাপড়, চোখের জল আর ঘামের সাথে মিশেছিল এক অদ্ভুত গর্ব। রাতে মশাল জেলে মানুষ ফুল দিতে এলো। এক মা কালো শাড়ি পরে নীরবে ফুল রেখে চলে গেলেন। তার চোখের জল বাতাসে ভেসে রইল। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জব্বারের এক বন্ধু ফিসফিস করে বলল, ওরা রক্ত দিয়েছে, আমরা কি ভয় পাব? আমরা বাঁচব বাংলার জন্য। কেউ আর উত্তর দিল না, কারণ সবার বুকেই তখন একই প্রতিজ্ঞা। গ্রামের মানুষও থেমে থাকল না। খবর ছড়িয়ে পড়ল মফস্বলে। ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল সবখানেই উঠল একই দাবির স্লোগান। এক কৃষক তার ছেলে হারানোর পর বলল, আমার ছেলে আর ফিরবে না, কিন্তু ওর রক্ত বৃথা যাবে না। ঢাকার রাতগুলোই তখন নতুন দৃশ্য দেখা যায়। ছেলেরা ভোর পর্যন্ত দেয়ালে দেয়ালে লিখে যাচ্ছে, বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা হোক। পুলিশের টহল শুনলেই তারা ছায়ায় লুকিয়ে পড়ে, আবার একটু পরেই ফিরে আসে। ভয় আর শোককে তারা যেন পরিণত করেছে এক ধরনের সাহসে। কিন্তু পরিবারের ভেতর দ্বন্দ্ব থেমে নেই। সালামের বাবা এক রাতে চোখের জল ফেলতে ফেলতে বললেন, আমার ছেলেকে আর ফিরিয়ে আনতে পারলাম না, কিন্তু আমি গর্বিত, ও বাংলা রেখে গেছে। তার মা নিথর মুখে শুধু বললেন, বাংলা যেন হারায় না, তাহলেই ওর জীবন সার্থক। শহরের প্রতিটি গলি তখন আন্দোলনের কেন্দ্র। মাদ্রাসার ছাত্র, কলেজের মেয়ে, রিকশাওয়ালা, দোকানি সবাই একসাথে বলে উঠছে, আমাদের ভাষা, আমাদের অধিকার। রাত্রির আকাশে মশাল জ্বলতে জ্বলতে যেন তারা হয়ে ছড়িয়ে পড়ে। ফেব্রুয়ারির শেষের দিকে ঢাকার প্রতিটি দিন হয়ে ওঠে সংগ্রামের দিন। কেউ আর চুপ করে নেই। মৃত্যু আর রক্তের ভেতর দিয়েই যেন জন্ম নিচ্ছে এক নতুন বাংলাদেশী চেতনা। আর সেই দিন থেকেই 21শে ফেব্রুয়ারি শুধু শোকের নয়, প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়াল। ঢাকার আকাশে 21শে ফেব্রুয়ারির বিকেলের আলো যেন অন্যরকম ছিল। সূর্যটা একটু লালচে,
বাতাস ভারী, মানুষের চোখে ক্লান্তি আর ক্ষোভের মিশ্র ছাপ। দুপুরের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ধাওয়া পাল্টা ধাওয়ার পরেও ছাত্ররা থামেনি। তারা একবার ছত্রভঙ্গ হয়েছে, আবার জড়ো হয়েছে, যেন প্রতিটি স্লোগানে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের সামনে জনতা জমতে শুরু করেছে। রাস্তার ধুলো উঠছে, মানুষের কণ্ঠে প্রতিধ্বনি, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। শব্দটা ক্রমে যেন বজ্রপাতের মতো আকাশে আছড়ে পড়ছে। রফিক সামনে দাঁড়িয়ে, কণ্ঠে আগুন, ভাইরা ভয় পেও না, আমরা বাংলার জন্য এসেছি, বাংলার জন্যই মরব। তার পাশেই বরকত, সাদা পাঞ্জাবি পরা, কপালে ঘাম জমেছে, তবু একই চোখে অদ্ভুত দৃঢ়তা। সালাম নিঃশ্বাস ফেলে বলল, আমার মা আজ সকালে বলেছিল দেরি হলে যেন বাড়ি ফিরি, আমি ফিরব তো? বরকত হেসে কাঁধে হাত রাখল, আমরা ফিরব বাংলার বিজয়ের সঙ্গে। হঠাৎ পুলিশের বাঁশি বাজল, মুহূর্তেই রাস্তায় টানটান উত্তেজনা। বন্দুকধারী পুলিশ লাইন করে দাঁড়াল, তাদের চোখে ঠান্ডা নির্দেশ। ভিড়ের ভিতর কানাঘুষি, গুলিও চালাতে পারে। কেউ কেউ পিছিয়ে যেতে চাইছে, কিন্তু স্লোগান থামেনি। একজন বৃদ্ধ কণ্ঠে চিৎকার করলেন, ভয় পেও না, আজ যদি ভয় পাই তবে কাল সন্তানেরা আমাদের ক্ষমা করবে না। এমন সময় বজ্রপাতের মতো শব্দ, প্রথম গুলির আওয়াজ। সবাই স্তব্ধ। তারপর একের পর এক শব্দ, ধাঁই ধাঁই ধাঁই। মানুষ দৌড়াতে লাগল চারদিকে। কেউ লুটিয়ে পড়ল। রফিক বুকে চেপে হোঁচট খেয়ে পড়ল। রক্ত ঝরছে, সে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাটিতে লুটিয়ে পড়ল। সালাম ছুটে গেল তাকে ধরতে, তখনই আর একটা গুলি এসে তার বুক ভেদ করে দিল। সালামের সাদা জামাটা মুহূর্তেই লাল হয়ে গেল। বরকত চিৎকার করে ছুটল, ভাইদের বাঁচাও! কিন্তু কয়েক কদম যেতেই গুলি এসে বিঁধল তার শরীরে। সে মাটিতে পড়ে গেল, মুখটা কাত হয়ে গেল ধুলোয়। দূরে জব্বারও লুটিয়ে পড়ল। গলিতে প্রতিধ্বনিত হল মানুষের আর্তচিৎকার। চারপাশে শুধু দৌড়, কান্না আর ধোঁয়া। কেউ কারো হাত ধরে টেনে নিচ্ছে, কেউ নিথর দেহ বুকে নিয়ে বসে পড়েছে। এক মা পাগলের মতো চিৎকার করে ছেলের নাম ডাকছে, রফিক, রফিক তুই কোথায়? একটা মেয়ে ছুটে এসে বরকতের মাথা কোলে তুলে ধরল, কাপা মলায় বলল, ভাইয়া চোখ খোলো। কিন্তু বরকতের ঠোঁটে তখনও ঝরে পড়া শব্দ, বাংলা। ঢাকা মেডিকেল কলেজের সিঁড়ি রক্তে ভিজে লাল হয়ে গেল। ছাত্ররা ছুটে এসে লাশ টেনে ভেতরে নিচ্ছে। ডাক্তাররা চিৎকার করছে, খালি জায়গা দাও, খালি জায়গা দাও। হাসপাতালের বারান্দা ভরে গেল রক্তাক্ত শরীরে। বাইরে থেকে জনতার স্লোগান এখনও শোনা যাচ্ছে, কিন্তু সেই স্লোগানে মিশে আছে রক্ত আর কান্নার তীব্রতা। সূর্য তখন ঢলে পড়ছে, আকাশে লাল আভা যেন সেই রক্তের রঙকে প্রতিফলিত করছে। ঢাকার বাতাসে আর মানুষের গলার আওয়াজ আলাদা করা যাচ্ছে না, সবই যেন মিশে গেছে এক বিশাল রণধ্বনিতে। রাতে মশাল হাতে মানুষ আবার বের হল রাস্তায়। শহর অন্ধকার, কিন্তু মশালের আলোয় ভেসে উঠল স্লোগান, আমাদের রক্ত বৃথা যাবে না। মেডিকেল কলেজের ভেতরে মায়েরা নিথর দেহ বুকে নিয়ে কাঁদছে। বাইরের তরুণেরা শপথ করছে, আজ যারা গেছে তারা বৃথা যায়নি, আগামী প্রজন্ম বাংলায় বাঁচবে, বাংলায় শ্বাস নেবে। সেই রাতেই ঢাকা শহর বদলে গেল। শোকের শহর হয়ে উঠল আগুনের শহর, যেখানে প্রতিটি কান্নার ফোঁটা নতুন শক্তিতে রূপ নিল। বাংলার জন্য রক্ত দেওয়া হল, আর সেই রক্ত যেন চিরকালের জন্য মিশে গেল এই মাটির গভীরে। ঢাকার ভোর তখনও অন্ধকারে ঢাকা। রাতের দুঃস্বপ্ন যেন শেষ হয়নি। শহরের প্রতিটি গলিতে, প্রতিটি বাড়িতে আতঙ্কের ছায়া। কেউ ঘুমোয়নি সঠিকভাবে। মেডিকেল কলেজের ভেতরে নিথর দেহগুলো শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা, কিন্তু সেই সাদা কাপড়ও রক্তের দাগ ঢাকতে পারছে না। বরকতের মা ছেলের লাশের কাছে বসে আছেন। তার চোখ শুকিয়ে গেছে, কিন্তু কণ্ঠে ফিসফিসানি, তুই তো বলেছিলি সন্ধ্যায় ফিরবি, ফিরলি তো, তবে এভাবে কেন? পাশে বসা ছোট বোন ফুপিয়ে কাঁদছে, হাত দিয়ে ভাইয়ের পায়ের আঙুল স্পর্শ করছে। এত ঠান্ডা হয়ে গেল কেন?
রফিকের ভাই দৌড়ে এসেছিল গ্রাম থেকে। দেহ দেখে নিঃশব্দে বসে পড়ল মাটিতে। কিছু বলতে পারছে না, শুধু বুক চাপড়ে কাঁদছে। তার চোখের জল গড়িয়ে রক্তমাখা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ভোরের আলো আসতেই ঢাকার পথে নামল মিছিল। প্রথমে কিছু ছাত্র, তারপর সাধারণ মানুষ, তারপর নারী, পুরুষ, শিশুরা সবাই যোগ দিল। তারা ব্যানার হাতে হাঁটছে, মুখে একটাই শব্দ, শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। ঢাকার বাতাস তখন আর কেবল বাতাস নয়, তা যেন শপথের আগুন। শহরের বিভিন্ন এলাকা থেকে লাশের মিছিল বের হল। মেডিকেলের বারান্দা থেকে যখন বরকতের লাশ নামানো হল, তখন আকাশ ফেটে পড়ল মানুষের কান্নায়। কেউ চিৎকার করে উঠল, বাংলার শহীদকে সালাম দাও। হাজার হাজার হাত একসাথে উঠে গেল, যেন সমগ্র জাতি কাঁদছে, আবার শপথও করছে। মিছিল এগিয়ে গেল। রাস্তায় মানুষের ঢল, স্লোগানে ভরপুর, রক্তের বিনিময়ে বাংলা আমাদের অধিকার। পুলিশের আতঙ্ক তখনও ছিল, কিন্তু এত মানুষকে থামানো আর সম্ভব নয়। রাস্তায় দাঁড়িয়েছিল এক কিশোর, বয়স 12 কি 13। তার হাতে মশাল, চোখে জল, কিন্তু ঠোঁটে কাপা কাপা স্লোগান, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। এ কণ্ঠস্বর শুনে ভিড়ের মধ্যে অনেকেই হঠাৎ কেঁদে ফেলল। কেউ তার মাথায় হাত রাখল, বলল, তুই একদিন বড় হয়ে এই বাংলার আগামীর প্রতীক হবি। মিছিল থামল শাহবাগে। মাটিতে লাশগুলো সারি করে রাখা হল। মানুষ ভিড় করে শেষবারের মতো শহীদদের মুখ দেখতে চাইছে। এক বৃদ্ধ, যিনি নিজের ছেলে হারিয়েছেন, সবার দিকে তাকিয়ে বললেন, আজ আমার ছেলে গেছে, কাল হয়তো আপনাদের যাবে, কিন্তু এই রক্তের ধারা আমাদের বাংলাকে স্বাধীন না করে থামবে না। সূর্য তখন আকাশে উঁচুতে উঠেছে, কিন্তু শহরের আকাশ এখনও কালো মেঘে ভারী। সেই দিনের ঢাকার প্রতিটি রাস্তায় কান্না, প্রতিবাদ আর অদম্য শপথ গর্জে উঠল। মানুষ জানত, এই মৃত্যু বৃথা যাবে না। রক্তের বীজ থেকে জন্ম নেবে এক নতুন শক্তি, এক নতুন ইতিহাস। ঢাকার সেই রক্তাক্ত দিনগুলোর খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ল দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ট্রেনে, ডাকঘরে, চিঠিতে মানুষের মুখে মুখে একটাই আলোচনা, ঢাকা মেডিকেলের সামনে পুলিশ গুলি চালিয়েছে, ছাত্ররা শহীদ হয়েছে। গ্রামের চায়ের দোকানে বসা কৃষক থেকে শুরু করে শহরের পাকা রাস্তার কুলি, সবাই এই খবর শুনে স্তব্ধ। তারপর ধীরে ধীরে সেই স্তব্ধতা রূপ নিল ক্ষোভে, প্রতিজ্ঞায়। ফরিদপুরের এক গ্রামে কৃষক জালাল তার ছেলেকে চিঠি লিখল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। শোনো বাবা, আমরা গরিব মানুষ, রাজনীতি বুঝি না, কিন্তু তোর পড়ার বই যদি বাংলায় না হয় তাহলে আমাদের জীবনের মানে কি? যদি তুই মিছিলে যাও, ভয় পাইস না, মনে রাখিস তোর পিছনে আছে তোদের মা বাবা, তোদের গ্রাম। সেই সময় শিল্পী, কবি, লেখকরাও চুপ করে থাকেননি। কবি শামসুর রহমান লিখলেন প্রতিরোধের কবিতা, শহীদদের রক্তকে চিরন্তন সংগ্রামের প্রতীক বানিয়ে দিলেন। আর জসিমউদ্দিন গ্রামের মাটির গানকে জড়িয়ে তুললেন আন্দোলনের সঙ্গে। আর আলাউদ্দিন আলী, আব্দুল লতিফের মতো সঙ্গীতকাররা সুর দিলেন এমন গান যেগুলো শুনে মানুষ চোখের জল ফেলত আর আবার রাস্তায় নামার শক্তি পেত। ঢাকার মিছিল ছড়িয়ে পড়ল ময়মনসিংহে, কুমিল্লায়, রাজশাহীতে, অন্তপক্ষে চিটাগংয়ে। প্রতিটি শহরে ছাত্ররা বুকের রক্ত গরম করে স্লোগান দিল, বাংলা চাই, বাংলা চাই। এইসব স্লোগান আর গ্রামের হাটে মাইক বসে গান বাজা লাগল। কবিতা পড়া শুরু হল। এক বৃদ্ধ কৃষক বলল, আমার ছেলে পড়তে জানে না, কিন্তু বাংলায় যদি বই না থাকে তাহলে আমার নাতিরাও দাস হয়ে থাকবে। শহীদ মিনারের প্রাথমিক কাঠামো দাঁড় হল রাতারাতি। ছাত্ররা বাঁশ, কাপড়, ইট দিয়ে বানালো এক প্রতীক। যদিও পুলিশ এসে তা ভেঙে ফেলল, তবুও মানুষ থামল না। যতবার ভাঙা হল ততবার তারা আবার দাঁড় করাল। মনে হচ্ছিল প্রতিটি ভাঙা ইট যেন নতুন করে শপথ দিচ্ছে, এই লড়াইকে আর মুছে ফেলা যাবে না। সেই সময়ে ঢাকার এক কলেজের ছাত্র নাসির তার ডায়েরিতে লিখেছিল, আজ বরকতের লাশ দেখে মনে হল আমি যদি বেঁচেও যাই তবু আমি আসলে মরে গেছি। আমার জীবনের মানে কেবল একটাই, বাংলা। এই রক্ত আমাকে আজীবন মনে করিয়ে দেবে আমি কাকে ঋণী। গানের সুর, কবিতার ছন্দ, সাধারণ মানুষের কান্না, সব মিলে ভাষা আন্দোলন তখন আর শুধু ঢাকার ঘটনা ছিল না,
এটা হয়ে উঠল সমগ্র জাতির আন্দোলন। রিকশাওয়ালা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সবাই একসাথে দাঁড়িয়ে গেল। গ্রামের মাটিতে, উঠোনে, লণ্ঠনের আলোয় লোকজন আড্ডায় বলল, তাদের রক্ত বৃথা যাবে না, আজ না হলে কাল বাংলা আমাদের রাষ্ট্রভাষা হবেই। এভাবেই শহীদদের রক্ত, শিল্পীদের কলম, গায়কদের গান, মায়ের চোখের জল আর কৃষকের শপথ একসাথে গড়ে তুলল এক বিশাল স্রোতধারা। এই আন্দোলন আর থামার নয়, এই আন্দোলন জন্ম দেবে এক নতুন ইতিহাসের। ঢাকার রক্তাক্ত দিনগুলো পেরিয়ে কয়েক সপ্তাহ কেটে গেল। শহীদদের দাফন হয়ে গেছে, মায়ের বুক ভেঙে গেছে, কিন্তু মানুষের ভেতরের আগুন নিভল না, বরং রক্তের দাগ শুকোতে না শুকোতেই সেই আগুন ছড়িয়ে পড়ল রাজনীতির ময়দানে। প্রথমে ছাত্ররাই এগিয়ে এলো। মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, প্রতিটি প্রতিষ্ঠানে গোপনে বৈঠক শুরু হলো। তারা বলল, শুধু মিছিল করে হবে না, এখন রাজনৈতিক দাবি তুলতে হবে। ছাত্রনেতারা পোস্টার লিখে লাগালো রাতের আঁধারে, বাংলা চাই, নইলে স্বীকৃতি দেব না। রাজনৈতিক দলগুলো তখন ধীরে ধীরে সাড়া দিতে লাগল। আওয়ামী মুসলিম লীগ, শ্রমিক সংগঠন, প্রগতিশীল গোষ্ঠী সবাই বুঝল এই আন্দোলনকে আর উপেক্ষা করা যাবে না। ভাষার প্রশ্ন তখন পরিণত হল বেঁচে থাকার প্রশ্নে, জাতীয় অস্তিত্বের প্রশ্নে। একজন বয়স্ক শ্রমিক, যিনি কারখানায় কাজ করতেন, বললেন এক জনসভায়, আমরা মজুরি পাই অল্প, সংসার চালাই কষ্টে, কিন্তু যদি আমাদের ভাষা না থাকে তবে আমরা কি মানুষ থাকব? আমরা কি দাস হয়ে যাব না? এই ধরনের কথা শুনে গ্রামের কৃষকও, শহরের কুলি রিকশাওয়ালাও বুঝল এই লড়াই শুধু ছাত্রদের নয়, সবার। কুমিল্লায় তখন এক বয়স্ক শিক্ষক নিজের ছাত্রদের সামনে দাঁড়িয়ে বললেন, যে ভাষায় তোমরা মায়ের সঙ্গে কথা বলো, সে ভাষাকে অস্বীকার করা মানে তোমাদের অস্তিত্ব অস্বীকার করা। আমরা যদি এখন লড়াই না করি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। এদিকে সরকার তখনও কঠোর। পুলিশি তৎপরতা বাড়ানো হলো, জনসভায় নিষেধাজ্ঞা জারি করা হলো, কিন্তু মানুষ তখন আর ভয় পায় না, বরং নিষেধাজ্ঞার মধ্যেই হাজার হাজার লোক মিছিলে নামল। মিছিল ভাঙতে গিয়েও পুলিশ হেরে গেল মানুষের ইচ্ছাশক্তির কাছে। রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম সবখানি একই স্লোগান উঠল, আমাদের ভাষা, আমাদের অধিকার। ঢাকার রাস্তায় ছাত্ররা স্লোগান দিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। ময়মনসিংহে কৃষকরা মিছিল বের করল, হাতে কাস্তে, মাথায় পাগড়ি, কণ্ঠে একই প্রতিজ্ঞা। আন্দোলনের সঙ্গে সঙ্গে গান আরও প্রবল হয়ে উঠল। আমার ভাইয়ের রক্তে রাঙানো সবার ঠোঁটে ঠোঁটে ফিরতে লাগল, যেন সেই সুরই মানুষকে এক করে তুলছে। বাজারে, হাটে, নদীর ঘাটে যেখানেই মানুষ জমে উঠল, সেখানে গিয়ে উঠল তারা শহীদদের গান। এভাবে ভাষার আন্দোলন ধীরে ধীরে মানুষের রাজনৈতিক চেতনায় আগুন ধরিয়ে দিল, আর সেই আগুন শুধু ভাষার দাবি পেরিয়ে এক বৃহত্তর দাবিতে পৌঁছে গেল, এদেশ আমাদের, আমাদের অধিকারও আমাদেরই। তখনও কেউ কল্পনা করতে পারেনি এই আগুন একদিন নিয়ে যাবে মুক্তিযুদ্ধের দিকে, স্বাধীনতার দিকে, কিন্তু সেই বীজ বপন হয়ে গিয়েছিল রক্ত দিয়ে, অশ্রু দিয়ে।